ওঠ আর পুরো ফ্লোরটা মুছে ফেল, যেখানে যেখানে পা দিয়েছিস। তারপর গোসল দিয়ে আয়। আর এই নাপাক অবস্থাতে জান্নাতে কি হয়েছিস? পরে উঠে পুরো ফ্লোর বাম হাত দিয়ে অনেক কষ্টে মুছে গোসল দিয়ে এলে শুভ্র বলল, ততবার 2 রাকাত নামাজ পড়, সেজদাতে গিয়ে মাপ চাবি। 1 ঘন্টা যায় নামাজে বসে থাকবি আর আল্লাহর কাছে মাপ চাইবি তোর ভুলের জন্য, যেন আমি উঠতে না দেখি। শুভ্র যা যা বলছে পরে নিঃশব্দে তাই করছে আর কান্না করে যাচ্ছে। 1 ঘন্টার বেশি সময় ধরেই বসে আছে পরে যায় নামাজে। শুভ্র উজু করে এসে ওকে কোরআন দিয়ে বলল, নিম্নে 5 টুকু কোরআন তেলাওয়াত করবি, তারপর উঠে গিয়ে শুয়ে পড়বি। পরে সব কাজ কমপ্লিট করে বেরিয়ে গিয়ে শুয়ে কাঁদতে লাগলো ওর মেয়েকে জড়িয়ে ধরে। আর শুভ্র তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ, আমি যতটুকু পারছি পরীকে শাস্তি দিয়েছি ওর কঠিন বলের জন্য। কিয়ামত মাঠে জালিমদের কাতারে আমাকে কখনো দাঁড় করিও না। ওর অজান্তে হারাম জিনিস খাইছে, ওকে ক্ষমা করে দাও প্রভু। ইসলামের পরে দুনিয়াতে এই একটা জিনিস আমার খুব প্রিয়। আমি ওকে শুধু দুনিয়াতে চাই না, পরকালেও জান্নাতে এভাবে স্ত্রী রূপে চাই। পরকালে জান্নাতুল ফেরদৌসে একসাথে থাকতে পারি যেন প্রভু। আমি নতুন মুসলিম, পরীর পর্দার ব্যাপারে সব ঠিক করে ফেলবো। একটু সময় দাও প্রভু, হজ্জে যাওয়ার আগে অবধি। কারণ আমি এমন একটা পরিবারে থাকি সেখানে অনেক কাজ আছে যেগুলো আমাকে বদলাতে একটু সময় লাগবে। শুভ্র চোখ দিয়ে অঝরে পানি ঝরে যাচ্ছে, কারণ পরের আর্তচিৎকার ওকে অনেক আঘাত করেছে। কিন্তু করার কিছু নাই। ড্রিঙ্ক করার ব্যাপারে কঠোর নিষেধ এবং শাস্তির নির্দেশ দেওয়া আছে ইসলামে। শুভ্র রাতে আর ঘুম হলো না। নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত এবং তাসবিহ পাঠ করতেই ফজরের আজান দিয়ে দেয়। ফজরের সালাত আদায় করে পরের পাশে এসে দেখে পরে বেহুশের মতো পরে পরে ঘুম হচ্ছে। শুভ্র কয়েকবার ডাকলো কিন্তু উঠল না, হয়তো ও নেশার রেশ কাটেনি এখনো। পরে গায়ে হাত দিতেই দেখলো জ্বরে গা পুড়ে যাচ্ছে ওর। শুভ্র জলদি মেডিসিন বক্স খুলে দেখে জরুরি মেডিসিন নেয়নি। শুভ্র আর দেরি না করে বাসা থেকে বের হলো মেডিসিন আনতে। 10 মিনিটের রাস্তা, তাই হেঁটেই গেল দোকানে। আরে শুভ্রদা, আপনি এত ভোরে কি মনে করে? ভালো আছেন? জি, আপনি ভালো আছেন? বলে মেডিসিন নিয়ে বাসায় দ্রুত ফিরে কিচেনে গিয়ে স্যুপ বানাতে লাগলো। শুভ্র, 7 সকালে রান্নাঘরে কি করিস? একটু স্যুপ বানাচ্ছিলাম। দিদিন কিছু বলবে? তুই তো স্যুপ এমনি এমনি খাস না, পরির জন্য বানাচ্ছিস? হুম। শুভ্র, তুই তো বউ পাগল ছেলে না, তাহলে এগুলো বানাতে রান্নাঘরে অবধি আসলি? কাল এতগুলো অন্যায় করার পরও? দিদুন, ইয়াং বয়সে দাদিকে তোমার একটু যত্ন নেয়নি? এবার বিমলা ভ্যাবাচাকে খেয়ে গেল শুভ্রর কথায়। কি বলবে আর ভেবে পাচ্ছে না। দেখছো, নিজেরা সব করছো আর আমরা করলে যত সব দোষ, তাই না? এত কথা না বলে আমার বউটার যত্ন একটু আমাকে নিতে দাও, ওকে? ও অসুস্থ। বলে শুভ্র বাড়িতে স্যুপ ঢেলে নিয়ে চলে গেল। তোরা সবাই কাপুরুষ। কাল 3 জনকে কেউ কিছু বলেনি, এত বড় একটা অপরাধ করলো, তবুও কোনো শাসন নাই। সংসারের নিয়ম কানুন বলতে কিছুই নাই দেখছি। কথাগুলো অনেক চিল্লিয়ে বলল বিমলা। রুমে এসে পরীকে কয়েকবার ডাকতেই চোখ খুলল পরী। অসহ্য ব্যথায় মেয়েটা কথা বলতে অবধি পারছে না। পরি ওঠো, যাও জলদি ফ্রেশ হয়ে আসো। পরী শুভ্রের কোনো কথা না শুনে চুপ করে ওভাবেই বসে রইল। পরি, আমি তোমাকে কিছু করতে বলেছি, কথা কি শুনবে না? এবার পরী সুর সুর করে ওয়াশরুমে উঠে গিয়ে ফ্রেশ হয়ে আসে। মুখে পানি দিতে পারছিল না, জিবার হাতে মারাত্মক ফোসকা উঠে গেছে, পুরো চোখ মুখ ফুলে লাল হয়ে আছে। শুভ্রকে স্যুপটা এগিয়ে দিয়ে বলল, এটা খেয়ে নাও। একটু মুখে দিতেই জিহ্বা চলে গেল, তাই আর খেতে পারল না। এবার পরী চোখ দিয়ে পানি পড়তে লাগলো রাতের ঘটনা মনে হতেই। শুভ্র সেটা দেখে আলমারি থেকে 2টা বক্স বের করলো। 2টাই চকলেটের বক্স ছিল, কাল পরী আর অর্পিতার জন্য এনেছিল। কিন্তু এত কিছু হয়ে যাওয়ার জন্য দিতেই পারেনি। একটা চকলেটের বক্স পরে হাতে দিয়ে বলল, এটা খাও, আর কষ্ট হবে না। পরী শুভ্রকে শুধু ভালোই বাসে না, অত্যন্ত শ্রদ্ধাও করে। এমনি মনোমালিন্য হয় কিন্তু কথা অমান্য করে না কখনো শুভ্র। তাই চকলেট বের করে মুখে পুড়ে দিয়ে খেতে লাগলো। শুভ্র মেডিসিনগুলো নিয়ে ওর পাশেই বসে আছে, খাওয়া শেষ হওয়ার অপেক্ষায়। খাওয়া শেষ হলে মেডিসিন খাইয়ে দিল। পরি, আর একটা চকলেট বক্স আছে, ওটা অর্পিতাকে তুমি নিজে দিয়ে দিও, ওর ভালো লাগবে তুমি দিলে। এবার পরী ফিকরে কাঁদতে লাগলো। পরি, কান্না বন্ধ করো, কান্না করলে তোমাকে ভালো দেখায় না। কিন্তু কে কার কথা শুনে, বেচারি কান্না করেই চলেছে। এই, কান্না থামাবি, চোখের জল মুছে ফেল, আর 1 ফোঁটা জল দিয়ে চোখ দিয়ে পড়ে না, তাহলে কিন্তু। শুভ্রকে আর কিছু বলতে হয়নি, পরী একদম চুপ। চোখে পানি এলেও বারবার চোখ মেলাচ্ছে আর বন্ধ করছে, যাতে চোখ দিয়ে পানি না পড়ে। শুভ্র এটা দেখে একটু মুচকে হাসি দিয়ে পরীকে জড়িয়ে ধরে কয়েকটা কিস করলো। আই লাভ ইউ ডিয়ার, আমি ভালোবাসি, কিন্তু প্রকাশ করি কম, তুমি তো বোঝোই। পরী ওর আগে শুভ্রর কাছ থেকে নিজেকে বারবার ছোটাতে চেয়েও ব্যর্থ হচ্ছিল। শুভ্র এবার ওকে চড়াস চড়াস করে আরো জোরে জোরে কিস করতে লাগলো। পরীও নখ দিয়ে শুভ্র পিঠে জোরে খামচে ধরে আর একদম বুকে কামড় বসিয়ে দেয় ওর। শুভ্র তবু ওর ইচ্ছে মতো হাতের খড়েই গেল, কোনো দিকে না খেয়াল করে, যতক্ষণ ও নিজের তৃপ্তি মেটে। একের পর এক কিস করতে লাগলো। পরী এবার ফোঁপিয়ে কাঁদতে লাগলো। শুভ্র পরী কান্না দেখে ছেড়ে দিল, আর কিছু না বলে উঠে গিয়ে সোফায় শুয়ে পড়ে।
আর একটা কথাও বলেনি পরীর সাথে। পরীও কিছু না বলে শুয়ে পড়লো। ওর প্রচন্ড ঘুম পাচ্ছে। 8:30 অ্যালার্মে শুভ্র ঘুম ভেঙে যায়। শুভ্র গোসল করে রেডি হয়ে জান্নাতকে কোলে নিয়ে ওর মার কাছে গেল। অনিতা নাস্তা বানাচ্ছিল কিচেনে, আর অর্পিতা পাশে দাঁড়িয়ে আছে। কালকে ঘটনার পর অর্পিতা একদম সাধু হয়ে গেছে। মায়ের পিছু ঘুরঘুর করছে শুধু। মা, জান্নাতকে একটু তোমার কাছে রাখো তো। পরি গায়ে জ্বর আসছে, ওর কাছে একটু যেও। আমি 12টার দিকে চলে আসবো। দাদা, বৌদির আসলে কোনো দোষ ছিল না, আমরাই। বলা শেষ হওয়ার আগেই শুভ্র ঠাস করে একটা চড় মারে অর্পিতাকে। আনন্দ করা ভালো অর্পিতা, কিন্তু অতিরিক্ত করা মানে এই নয় যে লিমিট ক্রস করে ফেলবি। সব কিছুর একটা সীমা আছে। বলি জান্নাতকে ওর মায়ের কাছে দিয়ে কোনো নাস্তা না করে শুভ্র অফিসে চলে যায়। অর্পিতা তো সেই কান্না। অনিতা তো থামাতেই পারছে না অর্পিতাকে। অর্পিতার কান্না শুনে বিমলা আর পলা এসে বলল, কি হয়েছে? ও কাঁদছে কেন? দাদা আমার গায়ে কোনোদিন হাত তোলেনি, আর আজ আমায় এভাবে মারলে তুমি। বলেই ফিঁকড়ে কান্না করে। বাসা মাথায় তুলল অর্পিতা। অনিতার ওদিকে খেয়ালই নেই। শুভ্র প্রতিদিন নাস্তা করেছে, আর আজকে না করেই চলে গেল। অনিতার কি আর খাবার মুখে রুচবে? ডাইনিং রুমে অর্পিতা জোরে জোরে কান্না করছে। শুভ্র কোনোদিনও একটা ধমক অবধি দেয়নি, আর আজ গায়ে হাত তুলল। এটা অর্পিতা মেনে নিতে পারছে না। ওর কান্না শুনে সবাই ওর কাছে এসে বলল। এবার বিমলা খেয়ে উঠে বলল, শুভ্র হয়ে একটা মারছে, আমি হলে গায়ে ছাল তুলে ফেলতাম সব কটার। আর ওই দুজন বাকি থাকলো কেন? হ্যাঁ, ওদেরকেও সাহায্য করা দরকার। মেয়ে মানুষের মতো থাকবা, না হলে কাল নেশা করে বাসে ঢুকেছ। মান সম্মান বলে এদের কিচ্ছু আছে? মনের ফুর্তি যাচ্ছে একটার। নিদ্রা তো চুপ করে কথাগুলো শুনছে। কালে এত রাত অবধি বাইরে থাকে একদমই ঠিক হয়নি। আসলেই তো ভদ্র করে মেরে এত রাত অবধি নিশ্চয়ই বাইরে থাকবে না। সকালে সবাইকে নাস্তা দিয়ে অনিতা পরীর রুমে গিয়ে দেখে ও ঘুমোচ্ছে। হঠাৎ পরীর হাতে দিকে অনিতা নজর যায়। হাত দেখে শিউরে উঠে অনিতা। আর বোঝার বাকি রইল না শুভ্র অর্পিতাকে কেন ওভাবে মারল। অনিতার চোখে পানি এসে গেল। জলদি অনিতা পরীর কাছে গিয়ে হাতে জেল লাগিয়ে দিয়ে গায়ে হাত দিয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। শুভ্র কেমন? ওর মনে কি দয়া মায়া বলে কিছুই নাই? কাউকে কেউ এইভাবে শাস্তি দেয়? অনিতার আর সকালে খাওয়া হলো না। সন্তান না খেলে ও কেমনে খাবে? অনিল, কৌশিক, নিতাই এরা যখন নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেল, তখন অনিতা, নিদ্রা আর অর্পিতাকে ডাইনিং রুমে বসে ইচ্ছে মতো ছাড়লো। বিশেষ করে অর্পিতাকে। শুভ্রর একটা থাপ্পড়ে ভেড়ার মতো ভ্যা ভ্যা করতে লাগছিস। পরি যে শাস্তি পাইছে এটার তুলনায় কিছুই না। আমার তো মনে হচ্ছে তোদের দুজনকেই মাটিতে পুঁতে ফেলি। নিদ্রা কোনো কথা না বলে দৌড়ে পড়ে রুমে গিয়ে দেখলো সত্যি ওর হাত পুড়ে গেছে অনেকখানি। নিদ্রা চোখের পানি আর আটকাতে পারল না। কাঁদতে কাঁদতে শুভ্রকে কল দিল। হ্যাঁ বৌদি, বলো। আমাদের ভুল শাস্তি তুমি পরীকে কেন দিচ্ছ? বৌদি, আমার জন্য অনেক আছে। তাছাড়া একটু পর আমার একটা মিটিং আছে, বাসায় কথা বলি। নিদ্রা কল কেটে দিয়ে পরীর পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দেয়। সবাই রুমে চলে আসে। নিদ্রা পরীকে জল পটিয়ে দিচ্ছিল আর চোখে জল ফেলছিল। কি অর্পিতা, বাসায় মাথা তুলে কাঁদ। দাদা মেরেছে তো, আর পরি এত শাস্তি পেয়েও চুপ করে শুয়ে আছে। এ অভিযোগ কাকে করবে? এর তো কেউ নেই যে তাকে অভিযোগ করবে। অনেকক্ষণ পর পরী চোখ মেলে তাকিয়ে সবাইকে দেখে বেশ লজ্জা পেয়ে যায়। কারণ তাদের স্বামী স্ত্রীর ব্যাপারগুলো নিজের রুমের ভেতরে সীমাবদ্ধ থাকাটাই শুভ্র এবং পরী দুজনেই পছন্দ করে। কিন্তু আজ সব জেনে গেল। পরী হাতটা চট করে লুকিয়ে ফেলে। পরী কেন কথা বলছে না এটা কেউ জানে না, কারণ ও কথাই বলতে পারছে না জিভ পড়ে যাওয়ার কারণে। শেষে অর্পিতাকে ইশারা করে চকলেটের বক্স দেখিয়ে দিল। অর্পিতা বক্সটা হাতে নিয়ে বুঝলো শুভ্র এটা হয়তো গতকাল ওর জন্য নিয়ে এসেছিল। অর্পিতা রুম থেকে বের হয়ে নিজের রুমে দরজা বন্ধ করে দিয়ে অনেকক্ষণ কাঁদলো। আজ ওর জন্য দাদা বৌদি সবাই কষ্ট পেল। নিদ্রাকে যদিও কথাটা না বলতো পরীকে বাইরে নিয়ে যাওয়ার জন্য, তাহলে এমনটা কখনো হতো না। মেডিসিনগুলো কাজে লেগে গেছে। পরী অনেকটা সুস্থ, জিহ্বা চলছে না, কথাও বলতে পারছে। জান্নাতকে কোলে নিয়ে ফিরিং করাতে লাগলো। 12টার পর শুভ্র বাসায় আসলো। শুভ্র কেবল ফ্রেশ হয়ে বেডে বসেছে, এমন সময় নিদ্রা সোজা রুমে আসলো, সাথে পরীকেও নিয়ে আসলো। বলো বৌদি, কি বলবা? তখন একটু ব্যস্ত ছিলাম, এখন ফ্রি আছি, বলতে পারো। শুভ্র, পরীর জায়গায় আমি যদি তোমার স্ত্রী হতাম 2 দিনেও তোমার সংসার করতাম না। নাউজিবিল্লাহ, বৌদি কি বলো এসব? আমরা দোষ করেছি, আর শাস্তি ওকে পেতে হবে। শুভ্র এবার পরী দিকে তাকিয়ে বলল, পরি, তুমি কি আমার সঙ্গে সংসার করতে চাও না, নাকি তুমিও বৌদির কথা মতো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? পরী কোনো জবাব না পেয়ে শুভ্র নিদ্রাকে বলল, বৌদি, আমি যে ওকে খুন করিনি, এটা ওর ভাগ্য। ও যদি ইচ্ছে করে খেত তাহলে সেটাও করে ফেলতাম। তুমি এতটা নিষ্ঠুর? এই তোমার ভালোবাসা? পরীর জন্য তোমাকে কাঁদতে অব্দি দেখেছি শুভ্র, আর আজ এই কথা, সামান্য ড্রিঙ্ক করাতে। বৌদি, তুমি হয়তো জানো না, এমন একজন সাহাবী ইসলামে ছিল, মদ খাওয়ার জন্য নিজের সন্তানকে হত্যা করেছে। আমি তো তার মতো না, তাই ওটুকুই পরীকে শাস্তি দিয়েছি। ইসলামের সম্পূর্ণ হারাম এটা।
শুভ্র, পরীর মা বাবা নাই দেখে তুমি ওকে তাই বলে ইচ্ছে মতো অত্যাচার করবে? ওর কোথাও যাওয়ার জায়গা নেই তুমি ছাড়া, আর এটার সুযোগ তুমি নিচ্ছ শুভ্র। এর ব্যবস্থাও আমি নিচ্ছি। বলেই পরীর হাত ধরে বের হয়ে আসলো রুম থেকে নিদ্রা। নিদ্রার কথাটা শুভ্রের কলিজা ভেদ করলো। প্রচন্ড খারাপ লাগলো শুভ্রের। পরী শুভ্রের জন্য কি সেটা একমাত্র শুভ্রই ভালো জানে। কিন্তু পুরো রাত না ঘুমানোর জন্য শুভ্র বেডে শুয়ে পড়তেই ঘুম চলে আসলো। দুপুর 2টার সময় অনিতা ডাকে শুভ্রর ঘুম ভেঙে গেল। চোখ মেলে শুভ্রর মায়ের দিকে তাকিয়ে বলল, মা আর একটু ঘুমাই না? না, ওঠ, খাওয়ার সময় হয়ে গেছে। সেই কাল সন্ধ্যেই খাইছিস, এখনো অবধি কিছু খাসনি। চল উঠে পড়। তুমিও তো খাওনি মা। আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়ে আসছি। এরা মা ছেলে একে অপরের সমস্যা চট করে ধরে ফেলে। অনিতার কিছু না বলে রুম থেকে বের হয়ে গেল। শুভ্র নামাজ পড়ে ডাইনিং রুমে বসে দেখলো পরী বসে আছে, আর পাশে নিদ্রাও। দুজনেই শুভ্র দিকে তাকাচ্ছে না অবধি। শুভ্র কিছু না বলে ওর মাকে ডাকলো। অনিতাকে কাছে নিয়ে একসাথে শুভ্র খেতে বসলো। কিন্তু সমস্যা হইল পরী, ও খেতে পারছে না। চালে জিভার প্রচন্ড জ্বলতে লাগলো। অসহায়ভাবে শুভ্র দিকে তাকালো। শেষে শুভ্রর জন্য অঝাল রান্না করা আলাদা তরকারিটা প্লেটে নিয়ে খেতে লাগলো। শান্তি, আর ঝাল লাগছে না। সবাই তো অবাক, এই ঝালখোর মেয়েটা কিনা অঝাল তরকারি অনায়াসে খেয়ে ফেলছে। অনিতা ভাবলো শুভ্রকে হয়তো শাস্তি দেওয়ার জন্য পরী ইচ্ছে করে এমন কাজ করছে। পড়ি, আমি তো এতটুকুই রান্না করেছি, তুমি তো সব নিলা। আমার শুভ্র কি খাবে? মা ও খাক, সমস্যা নেই, ওকে পুরোটাই দাও। ফলান্টি দুধ গরম করে নিয়ে আসেন তো, আমি দুধ দিয়ে আজকে ভাত খাবো। এখন দুধ দিয়ে ভাত খাবি? সমস্যা নেই মা, আমি সবসময় খেতে পারি। নিদ্রা মনে মনে শুভ্রকে হাজারটা বকা দিয়ে বলল, বেশ হয়েছে। বৌদি, মনে হয় তুমি আমাকে বকা দিচ্ছ। নিদ্রা ভীষণ খেয়ে গেল। ও কেমনে জানলো? পলা দুধ গরম করে আনলে শুভ্র কিছু মিষ্টি আর দুধ দিয়ে ভাত খেয়ে উঠে গেল। শুভ্র রুমে এসে জান্নাতকে নিয়ে আবার ঘুমিয়ে পড়ে। এর মধ্যে পরীর সাথে আর কোনো কথা হয়নি শুভ্রের। শুভ্র সন্ধ্যার পর জান্নাতকে নিয়ে বাইরে ঘুরতে যায়। পরী রুমে বসে ফেসবুক অ্যাক্টিভ করে চালাচ্ছিল। শুভ্র এমন সময় রুমে আসে ওর মেয়েকে নিয়ে। জান্নাতকে বেডে রেখে ফ্রেশ হতে যায়। জান্নাত ওর মাকে দেখে খুব খুশি হয়ে দৌড়ে মায়ের কাছে যায়। পরী ওর মেয়েকে কোলে তুলে নিল। মা আজ কই গিয়েছিলা? বলেই আদর করতে লাগলো। জান্নাত ওর মাকে ছোট ছোট কিস দিয়ে আদর করতে লাগলো। বাহ আব্বা, আবার মেয়েটা তো কিসি দিতে শিখে গেছে। শুভ্র ওয়াশরুম থেকে বের হয়ে ল্যাপটপ নিয়ে সোফায় বসে কাজ করতে লাগলো। নিদ্রা অনিলের কাছে গিয়ে শুভ্রের বিরুদ্ধে নালিশ করলো। বাবা, আপনি ওকে কিছু বলেন। গত রাতে পরীকে কি করেছে জানেন? বলেই সব কথা খুলে বলল নিদ্রা। শুভ্র পরীকে প্রচুর টর্চার করে বাবা, এখনো অর্পিতাও ছিল। অনিল এই প্রথম শুভ্রের উপর প্রচুর রেগে গেল। অনিল, ও পাইছেটা কি? সবসময় এভাবে ওর সাথে ব্যবহার করবে? দাঁড়াও, ওর কি হালটাই না করি। অনিল উঠে সোজা শুভ্রের রুমে দিকে গেল। বাবা যে রেগে গেছে, আজ দাদাকে আস্ত রাখবে না। পরীকে কল দিল অর্পিতা। পরী ফোনে কল আসতে পরী দেখলো অর্পিতা কল দিয়েছে। অর্পিতা এখন কল দিচ্ছে কেন? রিসিভ করতেই বৌদি, বড় বৌদি বাবাকে সব বলে দিছে। বাবা তো সব শুনে প্রচন্ড রেগে গেছে, দাদাকে আর আস্ত রাখবে না। প্লিজ কিছু করো, তোমার রাগটা পড়ে না হয় সে দাদার উপর। এখন কিছু একটা করো বৌদি, বাবা রেগে গেলে সব শেষ করে দেয়। শুভ্রর দিকে তাকিয়ে দেখি শুভ্র উঠে গিয়ে আলমারি থেকে কিছু ফাইল বের করছিল। আমি জান্নাতকে রেখে চট করে উঠে গিয়ে দরজাটা খুলে দিয়ে শুভ্রকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলাম। বাবা যেন সরাসরি দেখতে পায় আমাদের, তাই দরজাটা একটু খুলে রাখলাম। কি ব্যাপার পড়ি, হঠাৎ জড়িয়ে ধরলে? বলেই আমার কাছ থেকে শুভ্র নিজেকে ছাড়িয়ে নিয়ে ফিরে তাকালো আমার দিকে। আমাকে আর পাইকে শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে কয়েকটা কিস করতে লাগলাম। শুভ্র পরী কোমর ধরে একটু উপরে উঠে ও ঠোঁটের কাছে পরী ঠোঁট এনে ধীরে ধীরে বলল, কি ব্যাপার, এত রোমান্টিকতা আসলো কোথা থেকে? হ্যাঁ, এবার শুভ্র নিচে ঠোঁট দিয়ে পরী দুই ঠোঁট আলিঙ্গন করলো আষ্টে বৃষ্টে। অনিল শুভ্র রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। আর শুভ্র ওর বাবাকে দেখে ফেলে পরীর ঠোঁট ছেড়ে দেয়। পড়ি বাবা বলে শুভ্র পরীকে ছাড়তে গিয়ে পরী আরো জোরে শুভ্রকে নিজের বুকের সাথে জড়িয়ে নেয়। পরী তো এটাই চায় বাবা ওদের এইভাবে দেখো। অনিল অত্যন্ত লজ্জা পেয়েছে এইভাবে দুজনকে দেখে। জলদি অনিল ও রুমে দিকে ফিরে যায়। বলে নিদ্রা রুম থেকে চলে যায়। বাবা, এত জলদি ফিরে আসলেন, শুভ্রকে কিছু বলেছেন? নিদ্রা, পরীকে একবার জিজ্ঞেস করো তো মা, শুভ্রর শাস্তি হোক ও চায় কি না। যদি চায় তাহলে আমি শুভ্রকে কিছু বলতে পারবো, আর যদি সে না চায় তাহলে আমি কি করতে পারি বলো? এই পরীর কাছ থেকে আমার অনেক কিছু শেখার বাকি আছে বাবা। আপনি ঠিকই বলেছেন, পরীর ওপর সব ডিপেন্ড করছে। পরী নিখুঁতভাবে শুভ্রের উপরে নিজের প্রভাব ফেলাচ্ছে। এবার শুভ্রের বেশ বিরক্ত লাগছে, কারণ বাবার জন্য পরী এসব করছে। পড়ি, বাবা চলে গেছে অনেক আগে, তাই দয়া করে আমাকে ছেড়ে দেবা।
আমার কিছু কাজ আছে, সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে। শুভ্রর কথা শুনতেই আমার বেশ লজ্জা লেগে গেল। যা, শুভ্র বুঝে ফেলেছে। এর সাথে আমি কোনো দিকেই পারি না, সব সময় আমার উপরে থাকবে। এত বুদ্ধি নিয়ে ঘুমাও কেমনে শুভ্র? কখনো বালিশ, কখনো পরি নামক বইয়ের ওপর মাথা রেখে ঘুমাই। ইটস সিম্পল। দয়া করে আমাকে ছেড়ে দেবেন ম্যাম, কারণ শুভ্রের এখন একদম সময় নেই এই রোম্যান্টিক কার্যকর্ম করার। কিন্তু শুভ্রকে ছাড়তে একদমই মন চাইল না আমার। উফ, আমি তো ওর সাথে অনেক রাগ করেছি, তাই ওকে ছেড়ে দিয়ে বললাম, দেখুন আমার এত শখ নাই আপনার সাথে রং তামাশা করার। কাজের জন্য জড়িয়ে ধরেছে। আমি আমার মেয়েকে নিয়ে বাইরে বাবার কাছে গেলাম, কারণ আমি তো বাবাকে দেখিনি, শুভ্র দেখেছে। আমার কিসের লজ্জা? তাই নো লজ্জা। এবার অনিল পরীকে দেখে লজ্জা পেয়ে কোনো কথা না বলে চুপ করে বসে রইল। বাবা, আপনি কখন আসলেন? এই তো ঘন্টাখানেক আগে আসছি। কিছু বলবা? না মানে, ফোনে লুডো খেলতাম আপনাকে নিয়ে। আমি খুব ভালো লুডো খেলতে পারি বাবা, আপনি আমার সাথে কখনো পারবেন না। আত্মবিশ্বাস থাকা ভালো পরি, কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা মোটেও উচিত না। ওকে দাঁড়ান, আমি আরো দুজনকে ডেকে আনছি, জোড়ায় জোড়ায় খেলবো। কিন্তু আমি যদি হারি তাহলে আপনাকে আপনার প্রিয় খাবার বানিয়ে খাওয়াবো, আর যদি জিতি তাহলে আমাকে আপনার প্রিয় কোনো স্থানে ঘুরতে নিয়ে যেতে হবে। কিন্তু রাজি আছেন? সবাই তো আমার প্রিয় হয়ে গেল পরি। হারলেও প্রিয়, জিতলেও প্রিয়। তোমার তো এতে কোনো লাভ নেই। আছে বাবা আছে, পরীর মতো চিন্তা করে দেখো, এতে আমার কি ফায়দা আছে? বলেই পরে নিদ্রা রুমে থেকে পা বাড়ালো। পরে নিদ্রা রুমে গিয়ে ওদের ডাকলো, কিন্তু নিদ্রা বলল, আমি খেলবো না, তার থেকে তোমার দাদাকে নিয়ে যাও, ও ভালো খেলে। ওকে, না খেলো দাদা, বাবার রুমে জানতো আমি আসছি। বলেই পরে শুভ্রের কাছে গিয়ে জান্নাতকে ওর কোলে দিয়ে বলল, আমি বাবার সাথে এখন লুডো খেলবো, দয়া করিয়া আপনার কন্যারে সামলান, আমি পারতাম না ওকে সামলাইতে। শুভ্র পরীর কথা শুনে রেগে গেল। পরি, আমি কাজ করছি তো। জানি না আপনি কি করছেন, নিজের মেয়েকে নিজেই সামলাতে হয়, বুঝছো না? বলেই পরি চলে আসলো মুচকি হেসে। লে, কেমন লাগে? তোমার কন্যাকে দিয়েই তোমার শাস্তা করো মিস্টার শুভ্র। শুভ্র জান্নাতকে নিয়ে সব কাজ বন্ধ করে ওকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। কথা বলছে আর বিভিন্ন কোরআনের আয়াত শেখানোর চেষ্টা করছে। আর জান্নাত অস্পষ্টভাবে বাবার সাথে মুখ মিলিয়ে বলে যাচ্ছে। শুভ্র চেষ্টা করে অনেক কিছু শিখাইতে, বেশিরভাগ সময় ইংলিশেই কথা বলে জান্নাতের সাথে, যাদের ইংলিশে পাকা হয় ছোটবেলা থেকে। শুরু হয়ে গেল খেলা। অনিল আর অর্পিতা, আর এদিকে কৌশিক আর পরি। নিদ্রা শুধু বসে এদের খেলা দেখছে। খেলা জমে গেছে, কেউ কাউকে কোনো ছাড় দিচ্ছে না। শেষে অর্পিতার অনিল মিলে পরি 4টা কড়ি কেটে দিল। পরি সব কড়ি ঘরে, ছক্কা উঠছে না। পরির মুখে থেকে তাকানো যাচ্ছে না, মনে হয় কখন যেন কান্না করে দেবে। এটা দেখে অনিল হেসে বলল, পরি, কচু শাক দিয়ে ইলিশের মাথা রেঁধে ফেলো কেমন? এবার পরি কেঁদেই ফেলল। আপনি কচু শাক খাওয়ার লোভে তাই বলে আমার 4খানা কড়ি কেটে দিলেন। আমি এখন এই 4টা রাজপুত্র নিয়ে কি তা করি? অনিল সহ সবাই ভ্যাবাচাকে খেয়ে গেল পরির কথায়। এটা কি মেরে যে লুডু 4টা কড়িকে রাজপুত্র বলছে? এই পরি, চিন্তা করছো কেন? তোমার দাদা আছে তো। বলি কৌশিক খেলা চালিয়ে গেল। এবার কৌশিক অত্যন্ত কৌশলে চাল দিতে থাকলো, কিন্তু পরি যখন পোয়া উঠলো আবার বলে উঠলো, আমার দুঃখিনী পড়ছে। পরি করি সম্পর্কে এমন অদ্ভুত নাম শুনে নিদ্রা চড়ে হেসে উঠল। এই পরি, তুমি বড়ই অদ্ভুত। শেষে পরীরা হেরে গেল, ওরা বাবা মেয়ে জিতে গেল। কৌশিক পরীর অবস্থা দেখে বলল, এত সিরিয়াস ভাবে কেন নিচ্ছ? পরের বার আমরা জিতবো। অনিতা এসে সবাইকে রাতের খাবারের জন্য ডেকে গেল। সবাই উঠে ডাইনিং রুমে চলে গেল। অনিতা শুভ্রের রুমে গিয়ে দেখলো শুভ্র শুয়ে আছে, আর জান্নাত ওর বাবাকে গালে পিঠে চুমো খাচ্ছে, আর বাবা ভুলে অস্পষ্ট ভাষায় অনেক কথা বলছে। শুভ্র কথা জবাব দিচ্ছে আর হেসে যাচ্ছে। অনিতা পাশে এসে বলল, জান্নাত কিন্তু তুই বলতেই পাগল, পরীকেও চায় না তুই থাকলে। আচ্ছা শুভ্র, পরী কি আর পড়াশোনা করবে না? মা, বৌদির সাথে একদিন ওর বাইরে গিয়ে ভেতরে কতটা চেঞ্জ আসছে সেটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। আর ওর মাথায় যে কুবুদ্ধি আমাকে আস্ত রাখবে না, ও এতেই বেশ। ওর পরিবর্তন আমার জন্য অত্যন্ত কষ্টদায়ক। যেভাবে আছে সেভাবে থাকতে দাও। আর ও তো পড়াচোর একটা, একবার পড়া থেকে মাপ পাইছে না, আর একবার বলল যদি ও পড়তে না আছে আমাকে বলতে এসো। মাঝে প্রায় 2 বছর গ্যাপ গেছে, ও মুখ ছাড়া ওকে আর কোথাও ভর্তি করা যাবে না। আচ্ছা চল নিচে, খাবার দিচ্ছি। বলেই জান্নাতকে নিয়ে অনিতা চলে যায়। তুমি তাও তোমার বৌমারি চেনো মা? আমার সাথে লাগতে বলো, ওকে কোমর বেঁধে লাগবে, আর পরের কথা বললে চুপসে যাবে। এই সেই রকমই একটা মেয়ে। ওর মতো মেয়ে দুনিয়াতে এক পিসি আছে, কারণ শুভ্রকে চালানোর জন্য এই একটা মেয়ে পয়দা হয়েছে দুনিয়াতে। সবাই খেতে বসেছে। অনিতা,
কাল পরি আমার জন্য স্পেশাল রান্না করবে। ওকে কিন্তু হেল্প করবা না। ও চ্যালেঞ্জ করেছিল, হেরে গেলে তাই করবে, ওকে করতে হবে। বলে অনিল পরির দিকে তাকালো। পরি কিছু না বলে শুধু হাসলো। পরি একটা কথা চিন্তা করে দেখলো, এই কয়েকদিন শুভ্র অচাল তরকারিগুলোতে অভ্যস্ত হয়ে গেছে। ও সিলেট থাকতে শুভ্র চ্যালেঞ্জ করেছিল এটা ওকে নাকি রেগুলার খেতে হবে। মনে হয় সব কথাই ফুলে গেছে, সেটাই ইচ্ছে হোক কিংবা অনিচ্ছাকৃত হোক, ফলেছে তো। শুভ্র এসে কারোর সাথে কোনো কথা না বলে খেয়ে উঠে চলে গেল। শুভ্র ছাদে সে সিগারেট ধরালো। রুমে আর খেতে পারছে না জান্নাতের জন্য। অনেকক্ষণ ছাদে গাড়িয়ে দিল। তারপর নিচে এসে দেখে জান্নাত ঘুমিয়ে গেছে, সাথে পড়িও। কিন্তু জান্নাতকে দোলনায় কেন শুয়ে রেখেছে পড়ি? সোফায় জান্নাতের সব জিনিস, তার মানে শুভ্রকে আজ বেডে শুতে হবে? ফড়ি, তোমার চাল আমি বুঝি না ভাবছো? আমি বা কম কিছু না। শুভ্র নিচে শুইল। 2.5 বছরের বেশি সময় হবে শুভ্র আমার কাছে এক বিছানায় পুরো রাত শোয় না। সময়টাই সেরকম ছিল না হয়তো, কিন্তু এখন এখন তো শুতে পারতো আমার কাছে। চোখে পানি চিকচিক করছে পরির। আমি সোজা গিয়ে শুভ্রের গা থেকে কম্বল কেড়ে নিয়ে বললাম, ওপরে সবে আসো। বিরক্ত করো না তো, আমার খুব ঘুম পেয়েছে পড়ি। কিসের ঘুম? বলেই শুভ্রের হাত ধরে টানতে লাগলাম, কিন্তু একটু নড়াতে পারলাম না। ক্লান্ত হয়ে অবশেষে বললাম, শুভ্র ভালো হবে না কিন্তু, তুমি উঠবা। বললাম তো না, এক কথা বলতে হয় তোমাকে, আমি ঘুমাবো। বলেই শুভ্র আমার হাত থেকে কম্বলটা কেড়ে নিয়ে শুয়ে পড়লো। ওহ, আমাকে আর তোমার ভালো লাগে না তাই না? নতুন কাউকে পেয়ে গেছো নিশ্চয়ই, থেকে রুচি উঠে গেছে তো, তাই আমাকে আর ভালো লাগে না। আমিও বুঝতে চাই না, সস্রার মতো বারবার তোমার কাছে যাই। পড়ি, একদম বাজে কথা বলবে না, আমার ভালো লাগছে না। যা তো ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়ে গেছে। ঘুমের নিকুচি করছি আমি বলেই রুম থেকে বের হয়ে আসলাম, আর বাহির থেকে দরজাটা আটকে দিয়ে ছাদে এসে কান্না করতে লাগলাম। শুভ্র তো জলদি উঠে দরজা খুলতে কি আর খুলতে পারে না। আল্লাহ, একটু বদমাশি করতে গিয়ে কি করে ফেলাম আমি? ওর মাথায় যে স্ক্রু ঢিলা, কি করেছে কি করবো না আল্লাহ ভালো করেই জানে। কাকে রাখবো এই সময়? সবাই তো ঘুমিয়ে পড়েছে। আর লজ্জারও বিষয়, বউ এত রাতে বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়ে চলে গেছে। শুভ্রর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই। 1 ঘন্টার বেশি সময় পর আমি আবার রুমে ঢুকলাম। এসে দেখি শুভ্র বেডে শুয়ে আছে। অবাক হলাম না, ও এরকমই করে। কেবল ঘুম আসছে আর এমন সময় কারোর স্পর্শে ঘুম ভেঙে গেল। বাইরে কেন গিয়েছিলে? তা দরজা বন্ধ করে দিয়ে। শুভ্র প্রচন্ড রাগে সুখে পরি 2 হাত চেপে ধরে কথাগুলো বলল। সারো বলছি, সুখে গিয়েছিলাম ছাদে, তোমাকে শায়েস্তা করতে হবে না। আবার তুই এই ছাদে গিয়েছিস? তোকে ছাদে যাইতে নিষেধ করেছিলাম না? তুমি কেটা যে তোমার কথা শুনতে হইব? এই ভাষা ঠিক কর বলছি, তাছাড়া এখানেই তোকে খুন করবো। কতবার বলছি শুদ্ধ ভাষায় কথা বলবি। করো খুন, আমি নিষেধ করছি? বলে পরে নিচের হাত শুভ্রের কাছ থেকে ছুটিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। পড়ি, পড়ালেখা করবে নতুন করে? পরে পিছন দিক ফিরে বলল, একদম না, অনেক কষ্টের ছুটি পাইছি পড়াশোনা থেকে। আমার আর ভালো লাগে না পড়াশোনা করতে। শুভ্র নামে বিশ্ববিদ্যালয়ে পড়তেই আমার বেশি ভালো লাগে। যদি কখনো আমি বদলেছি তখন কি করবা পড়ি? নিজে তো একটা লাইফ আছে তোমার। মাও তো ইন্টার পাস, বাবা কি তাকে ছেড়ে গেছে নাকি? তাছাড়া দিদুনকেও তো দাদু ছেড়ে যায়নি। তাহলে তুমি কেমনে ছেড়ে যাবা শুভ্র? আমার লাইফ তুমি, তোমাকে ছাড়া আমি শূন্য। শুভ্র চোখে পানি এসে গেল। আমার অত্যাধিক শিক্ষিত বইয়ের দরকার নেই পড়ি, আমি তোমাকে এভাবে দেখে পছন্দ করে আসছি, তাই এভাবেই চাই। আর জান্নাত, ওকে আমরা হাফেজি লাইনে পড়াবো, ঠিক তো? শুভ্র কেবল পরি গায়ে হাত দিয়েছে, অমনি পরি হাত ছিটকানি দিয়ে ফেলে দিয়ে বলল, বেডে জায়গা দিচ্ছি তাই বলে শরীরে না। তোমার সাথে আমার ঝগড়া চলছে, সেটা কিন্তু ভুলে যাবে না একদম। আচ্ছা দিলাম না, তুমি এমনি আসবে আমার কাছে, তখন কিন্তু আমার ইচ্ছে মতো তোমাকে ব্যবহার করবো। এখন আসলে না তো, পরে টের পাবা। কখনো না, আমি তো যাবই না। ওকে ডিয়ার, সেটা একটু পরেই দেখা যাবে। 10 মিনিট সময়ও লাগবে না আমার কাছে আসতে তোমাকে। বলে শুভ্র উঠে গেঞ্জিটা খুলে ফেলে। পরি এবার উঠে বসলো। এই লোভ দেখাও কেন? পোশাক পরো বলছি, নো চিটিং। ওকে। বলতে একটা কল আসলো শুভ্রর ফোনে। এত রাতে কল, তা ভিডিও কল? ও মাই গড, তন্নি, এটা কেমন করে সম্ভব? মিরাক্কেল হবে সঠিক সময় কলটা আসলো। বেশ, বউকে কাছে নিয়ে আসার একটা সোর্স পাইছি। কল রিসিভ করে বলল, হাই তন্নি, তুমি এত রাতে কল দিচ্ছ? শুভ্র, আমি সিরিয়াস। তুমি নাকি বিয়ে করছো, তোমার মেয়েও নাকি আছে। শুভ্র কলটা চট করে কেটে দেয়। ফোনটা বন্ধ করে দিয়ে লাইট অফ করে শুয়ে পড়ে। নিজের কাজের জন্য কারো মন নিয়ে খেলা শুভ্রের একদম পছন্দ না, কারণ তনি শুভ্রকে খুব ভালোবাসতো। তনির কথা শুনে পরি তেলে বেগুনে চলে উঠে।
ওর সাথে কথা বলছিল শুভ্র, খুব খারাপ। ওই তুমি জানার সত্ত্বেও কেন ওর ফোন রিসিভ করছো? শুভ্র, কথা বলছো না কেন? পরি এবার বেড থেকে নেমে শুভ্র থেকে এসে দেখলো ও চোখ বন্ধ করে আছে। সেটা দেখে আরো রেগে গেল। শুভ্র, আমি কিছু বলছি আর তুমি চুপ করে আছো। শুভ্র চোখ খুলে হাত ইশারা করে বলল, আমি এখন ঘুমাবো, তাই নো ডিস্টার্ব। আমার ঘুম ছুটিয়ে দিয়ে ঘুমানো হচ্ছে? ঘুমানো বের করছি, দাঁড়াও বলে শুভ্রের বুকে কয়েকটা কিল দিয়ে বললাম, বউ কাছে থাকতে অন্য মেয়ের সাথে কথা বলা? শুভ্র এবার পরীকে এক টানে বুকের ভেতর নিয়ে ঘড়িতে চেয়ে বলল, সবের সময় লাগছে পড়ি তোমাকে আমার কাছে আনতে। এবার কি হবে? পরি শুভ্রর কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বসে পড়ল। কি হবে মানে? রোম্যান্স হবে, সেটা আর বলতে আছে নাকি? বলেই পরি শুভ্র দুই চোখের উপরে দুইটা কিস করলো। তুমি ভালো করেই জানো শুভ্র, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। তবুও কেন কষ্ট দাও আমাকে? তোমার উপর শুধু আমার হক আছে, আর কারণ না। বলেই ফিকড়ে কান্না করতে লাগলো পরি। এই চুপ, কখন রসে দিলাম? হ্যাঁ, তোমার সাথে আমি কখনো ছেড়েছি? তোমার পিছে পিছে আমি আছি, কাছে একটু ভালোবাসা পেতে, একটু দিতে। ধমক দাও কেন? একদম আমাকে ভালোবাসো না তুমি। মিথ্যে বলে কেন ভোলাচ্ছ আমায়? শুভ্র আবার পরীকে বুকে টেনে নেয়। আল্লাহর কসম খেয়ে বলছি, যতবার দূরে যাবি ততবারই তোকে এভাবেই কাছে নিয়ে আসবো, তারপর আষ্টে বৃষ্টিতে নিয়ে থাকবো, বারবার আমারই বানিয়ে ছাড়বো। কারণ শুভ্রের এই পরী নামক দেবীটাকে শুভ্র খুব ভালোবাসে। এক মুহূর্ত ছাড়তে রাজি নই আমি। পরীর ওপর শুধু শুভ্রের রাজত্ব। বলে শুভ্র পরীর বুকে মুখ ডুবালো। শুভ্র ছাড়ো, আমি জানি তুমি কাল সব ভুলে যাবে, আবার আমাকে কষ্ট দিবা। পরী, কষ্ট ছাড়া ভালোবাসা জমে না। আই লাভ ইউ মাই দেবী। বলে শুভ্র পুরোপুরি পরীর নেশে মগ্ন হয়ে গেল। একের পরে কিস করেই যাচ্ছে শুভ্র। আজ মনে হয় পাগল করে ছাড়বে পরীকে শুভ্র। আই লাভ ইউ টু মাই। আর বলার সুযোগ দিল না শুভ্র, তার আগেই পরীর ঠোঁটর দখলে। এখন আর কোনো কথা শুনবো না। শুভ্র পুরোপুরি পরীকে চাইছে। পরিপূর্ণ দুটি হৃদয়ে ভালোবাসায় আবার সিক্ত হয়ে গেল। পরদিন শুভ্র অফিসে কাজ করছিল। এমন সময় অনিলকে কল দিয়ে ওর অফিসে শুভ্রকে যেতে বলল। শুভ্র বুঝলো পরীর ব্যাপারে বাবাকে কিছু বলবে হয়তো, তাই শুভ্র আর দেরি না করে ওর বাবার অফিসে চলে আসলো। শুভ্র প্রায় ৪৫ মিনিট বসে আছে, তবুও বাবার দেখা নেই। শুভ্র চুপ করে ওয়েট করছে ওর বাবার জন্য। আরও ১৫ মিনিট পর শুভ্রকে নিয়ে অনিল অফিস থেকে বের হলো। শুভ্র জানে না ওর বাবা ওকে কোথায় নিয়ে যাচ্ছে। ২ ঘন্টার পথ পেরিয়ে নিজে ড্রাইভ করে শহর থেকে একদম বাইরে চলে আসলো অনিল। এর ভেতর শুভ্র একটা কথাও বলেনি, শুধু চারপাশ দেখছিল। এই প্রথম ওর বাবা ওকে সময় দিচ্ছে। কখনো বাবাকে কাছে পায়নি শুভ্র। শুভ্রকে সবসময় এড়িয়ে চলেছে ওর বাবা। প্রাকৃতিক পরিবেশটা শুভ্রের খুব ভালো লাগছে। আরো খানিকটা সময় পরে ওর একটা বাংলোতে আসলো। দারোয়ান গেট খুলে দিতেই ভেতরে ঢুকলো গাড়ি। গাড়ি থেকে দুজনেই নেমে একটা ছোট্ট দিঘির কাছে এসে সিঁড়ির উপরে শুভ্রকে নিয়ে বসে পড়লো অনেক। পরিবেশটা অপূর্ব। ঢাকার বাইরে অনেকটা নির্জন জায়গায় এত সুন্দর একটা বাংলো, জাস্ট ওয়াও। শুভ্র, এটা আমার সব থেকে প্রিয় জায়গা। পরীকে নিয়ে আসার কথা ছিল, কিন্তু ওর এখনো সময় হয়নি, তাই তোকে নিয়ে আসলাম। বাবা, এটা কি আমাদের বাংলো? অনিল কোনো কথার জবাব না দিয়ে বলল, পরী, পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তুই হয়তো জানিস না, যেদিন ওকে প্রথম সিন্দুর পরিয়েছিলি সেদিন ওর ওপর কতটা ঝড়ঝাপটা এসে আঘাত করেছিল। ও সুসাইড অবধি করতে গিয়েছিল। হয়তো তোর সাথে ওর আবার মিল হবে বলে আজ ও এখানে। আসলেই শুভ্র জানতো না পরে সুইসাইড করতে গিয়েছিল। শুভ্র চোখে জল চলে আসলো, কিন্তু বাবার সামনে নিজেকে সর্বোচ্চ কঠোরভাবেই উপস্থাপন করলো। তখন অনেকটা সন্দেহ হয়ে গেছে। অনিল অনিতাকে কল দিয়ে বলল, শুভ্রর একটা কাজে ওর কাছে আছে, ফিরতে দেরি হবে। বাহিরে থেকে খেয়ে যাবে, তারা যেন খেয়ে নেয়। তোর নিজের মায়ের কথা কি একটুকু জানতে মন চায় না? সে কোথায় আছে, কেমন আছে, কেন তোর কাছ থেকে দূরে? এমন সময় মাগরিবের আজান দেয়। ভাবি নামাজ পড়বো, চল এখান থেকে। শুভ্রকে নিয়ে বাংলোর ভেতরে ঢুকলো অনিল। শুভ্র উঁচু করে নামাজ পড়ে নিল। অনিল ডাইনিং রুমে বসে শুভ্রের জন্য অপেক্ষা করছিল। শুভ্র সেখানে বসে বলল, বাবা, মা কষ্ট পেয়ে এসব কথা জানতে পারলে, তার থেকে ভালো এসব কথা না তোলাই। এবার অনিল শুভ্রের সামনে বসে ফুপিয়ে কেঁদে উঠল। শুভ্র, আমি আর পারছি না। অনেক বছর ধরে তোর জন্য কথাগুলো জমিয়ে রাখছি, শুধু তোকে বলবো বলে, আর তুই শুনতে চাচ্ছিস না। তবু শুভ্র কঠিনভাবে চুপ করে থাকে। এমন সময় একটা মহিলা ৫০ বছর বয়স হবে এসে বলল, দাদা সব রেডি করে আর রাখছি, খাবার খাবেন, আসেন। আচ্ছা, তুমি যাও, আমি আসছি। শুভ্র একটু অবাক হলো, কারণ এই মহিলাটাও কাঁদছিল। শুভ্র কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে সব। অনিল শুভ্রকে নিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। সব শুভ্রের পছন্দের খাবার,
কিন্তু বাবা তো কোনোদিন শুভ্রের কোনো পছন্দই জানে না, তাহলে এত সব জানলো কিভাবে? খাবার টেবিলের পাশে আরো দুই দম্পতি দাঁড়িয়েছিল, একই বয়স প্রায় তাদের। শুভ্র এবার বলল, আপনারা বসুন, আমরা একসাথে খাই। দাদা, আপনার ছেলেটা একদম দিদির মতো হয়েছে, একই স্বভাব, আমাদের ছাড়া কখনো খেতে বসেননি, তার ছেলেও এমন কাজ করছে। বলেই অপর মহিলা ডুকরে কেঁদে উঠল। শুভ্র বুকের ভেতরে কষ্ট হতে লাগলো। তার মানে এখন ওর মায়ের বাসায় আছে শুভ্র। এবার শুভ্র উঠে বলল, বাবা বাসায় যাব, চলো, আমার খিদে নেই। শুভ্র, বলেই কঠিন গলায় অনিল ওর দিকে তাকিয়ে চোখ গরম করলো। শুভ্র আবার বসে পড়ল, সকলের সাথে খাবার খেয়ে নিল চুপ করে। শুভ্রকে নিয়ে একটা রুমে গেল অনিল। এখানে আমি আর তোর মা বেশ সময় কাটিয়েছি। এখানে তোর জন্মের সূচনা। এখানে যারা আছে তাদের নিয়ে তোর মা থাকতো যখন আমি থাকতাম না তার কাছে। তাছাড়া তোর মা যখন বাংলাদেশে আসতো এখান থেকেই গেছে। উনি এখন কোথায় বাবা? তাকে দেখছি না যে। অনিলের কলিজা মোচড় দিয়ে উঠল শুভ্রের কথা শুনে। শুভ্রকে নিয়ে বেডরুমে গেল অনিল, যেখানে মাধুরী আর ও থাকতো। শুভ্র রুমের ভেতরে ঢুকলো। অনিল সব লাইট জ্বালায়। শুভ্রর বাবার সাথে থেকে দেখলো, মনে হয় শুভ্র পুরো দুনিয়া অন্ধকার হয়ে আসলো। বাবা, কাজল আন্টি তোমার সঙ্গে? ও কাজল না, শি ইজ মাই ওয়াইফ মাধুরী। তোকে মিথ্যা বলা হয়েছিল, অনেক কাহিনী বলতে চাচ্ছি না এখন। শুভ্র ধপ করে ফ্লোরে বসে পড়ল। এইটা ওর মা, উনি তো দুনিয়াতেই নেই। শুভ্র অনেকবার তার করুণ কাহিনী কাজল আন্টির বাবা মা সহ তার পরিবারের কাছ থেকে শুনেছে। কোনো মানুষে এত কষ্ট পেয়েছে একটা মানুষের জন্য, আর সেইটা তার বাবা, এবং সে ছিল তার সব ছিল, কিন্তু ভালোবাসার মানুষ ছিল না। এটা আমার মা। শুভ্র, কতটা বছর তার বাসায় কাটিয়েছিস, কিন্তু মাকেই চিনতে পারিসনি? তোর তো অনেক মেধা, তবুও কেন বুঝতে পারিসনি? কেন তোকে অন্যের কাছে শুনতে হলো তোর মা মাধুরী নামে একটা মা আছে? কেন আমাকে তোকে এখানে নিয়ে এসে তোর মাকে দেখাতে হলো? বাবা, আমার একটা মা আছে, তার আরও 2টা নিজের সন্তান আছে, তার থেকে আমি তার কাছে প্রিয় সন্তান। তুমি কখনো আমাকে সময় দাওনি। তুমি তো নিজের সন্তানকে ভালোবাসো, কিন্তু আমার মা জানতো যে আমি তার গর্ভে জন্মাইনি, তবুও আমি তার পুরো দুনিয়া। তাই আমার মা সম্পর্কে দ্বিতীয় ধারণা আমার কখনো জন্মায়নি। আমার ভালো লাগছে না, বাসায় চলো, রাত হয়ে যাচ্ছে। খাবারগুলো কিন্তু তোর মায়ের প্রিয় ছিল, তাই শেষ দিনে তোর মায়ের সাথে খেয়েছি। সব মেনু আজ করা হয়েছে, সব ঠিক আছে, কিন্তু তোর মায়ের জায়গাটায় তুই। অনিতা তোকে এত চেষ্টা করেছে খাবারের ব্যাপারে, তার মতো করতে, কিন্তু সে সফল হতে পারেনি। তুই মাধুরীর মতো খাবার খাস। বাবা, বাসায় চলো। এই প্রথম কঠিনভাবে বলল শুভ্র ওর বাবাকে, এবং সাথে নিয়ে গেল। শুভ্র বাসার পথে গাড়ি নিয়ে রওনা দিল। এবার নিজেই ড্রাইভ করছে, আর অনিল বারবার চোখ মুছে যাচ্ছে। শুভ্র, তুই অনেক কঠিন মানুষ, শুধু কঠিন না, অত্যাধিক নিষ্ঠুরও। তোর মায়ের জন্য একটুকু কষ্ট হচ্ছে না? না। বলেই রাত 11টার দিকে বাবাকে নিয়ে বাসায় ফিরল শুভ্র। ডাইনিং রুমে এসে শুভ্র বলল, বাবা, মা যদি কিছু টের পায় না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। বাসা থেকে বের হয়ে চলে যাব, আর কখনো বাসায় আসবো না। এখন সব তোমার হাতে। শুভ্র রুমে এসে দেখে জান্নাত ঘুমিয়ে গেছে, আর পরি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। শুভ্র শার্টটা খুলে ওয়াশরুমে গিয়ে গোসল সেরে 3/4 প্যান্ট আর টি শার্ট পরে পরির কাছে গেল। অসংখ্যবার কল আর মেসেজ দিয়েছে পরি। শুভ্র ইচ্ছে করেই পরির সাথে কন্ট্যাক্ট আর করেনি পুরোদিন। পরি, ডিনার করেছো? না, আর আমি না করলেই বাকি, আমার তো খোঁজ নেওয়ার কেউ নেই। বলেই নাক টানলো পরি, কারণ ও নিঃশব্দে কান্না করছে। শুভ্র আর কিছু না বলে রুমে এসে লাইট অফ করে শুয়ে পড়ল। শুভ্রের ব্যবহারে পরি অত্যন্ত কষ্ট পেয়ে কেঁদে উঠল ফুপিয়ে।